সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে পরিমিতি 16.1 এবং পরিমিতি 16.2 এর সমাধান করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব পরিমিতি 16.3 এর অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হবে। আমি এএসএম সায়েম আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিই যে এই অধ্যায় পাঠ শেষে কি কি শিখতে পারবো। এই পাঠ শেষে আমরা বৃত্তের পরিধি এবং বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র গঠন করতে পারবো, বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র গঠন করতে পারবো, বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবো এবং সর্বশেষ অনুশীলনীর অঙ্ক সমাধান করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে যে কোনো বৃত্তের ব্যাসকে বলা হয় ডায়ামিটার, অর্থাৎ ব্যাসের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডায়ামিটার, যার কারণে ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক তেমনি ভাবে ব্যাসার্ধ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রেডিয়াস, যার কারণে একে আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো আমরা বৃত্তের পরিধির সংজ্ঞাটা যদি দিই, যে আমরা জানি যে বৃত্তের পরিধি বলতে বোঝায় হচ্ছে একটি বৃত্তের এই প্রান্ত থেকে শুরু করে যদি এসে এই প্রান্ত পর্যন্ত আবার শেষ হয়, তাহলে মোট যে দূরত্বটা অতিক্রম করে সেটাকেই বলা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে আমরা যদি বলি, তাহলে এই প্রান্ত থেকে আবার সেই প্রান্তটাতে যদি ফিরে আসি, তাহলে তাকে বলা হয় বৃত্তের পরিধি। তো এখান থেকে আমরা বৃত্তের পরিধির সংজ্ঞাটা পাই যে কোন বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যটাকে বলা হয়, যে বৃত্তের দৈর্ঘ্যটাকেই বলা হয় বৃত্তের পরিধি। বৃত্তের পরিধিকে আমরা জানি 2πr দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা বলতে পারি যে বৃত্তের পরিধি ইকুয়াল 2πr। এরপরে আমরা আরেকটি জিনিস জানি যে কোনো বৃত্তের, যদি আমরা বলি ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তের থিটা কোণ যদি এখানে থাকে এবং ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, বৃত্তচাপের দৈর্ঘ্য যদি এস হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে টোটাল বৃত্তের পরিধিটা হচ্ছে 2πr। তাহলে এই অনুপাত এবং টোটাল ডিগ্রি এর মান, অর্থাৎ একটি বৃত্তের যে কোনো কৌণিক মান হচ্ছে 360 ডিগ্রি যেহেতু, তাহলে আমরা বলতে পারি যে এই থিটা ডিভাইডেড বাই টোটাল কৌণিক মান সমান হবে এই দূরত্ব, অর্থাৎ এস বৃত্তচাপের দূরত্ব ডিভাইডেড বাই টোটাল দূরত্ব 2πr। তাহলে আমরা সেখান থেকে একটা সূত্র পাই যে থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি ইকুয়াল এস ডিভাইড বাই 2πr। যদি আমরা এখান থেকে বৃত্তচাপের দৈর্ঘ্যটা নির্ণয় করতে চাই যে এস ইকুয়াল, তাহলে আমরা এরকম পাই যে বৃত্তাংশের দৈর্ঘ্য এস ইকুয়াল পাই আর থিটা ডিভাইড বাই 180 ডিগ্রি। আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখব যে কিভাবে বৃত্তের পরিধিটা নির্ণয় করা হয়ে থাকে। আমরা একটি ভিডিওর মাধ্যমে এই অংশটা দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি বৃত্তকে কয়েকটা ভাগ করলে এরকম একটি চিত্র আসে, ঢেউ খেলানো। কিন্তু এটাকে যদি আরো সূক্ষ্মভাবে আমরা চিন্তাটা করি, যে এটাকে আরো কয়েকটা টুকরা করা হয়, তাহলে এইরকম অংশটা তৈরি হয়, যেখানে প্রায় কিছুটা একেবারে সমান্তরাল হয়ে এসেছে আয়তক্ষেত্রের মতো। কিন্তু যদি আরো সূক্ষ্মভাবে অনেক ছোট ছোট করে এখানে ভাগ করা হয়, যেহেতু একটি বৃত্ত এরকম ছোট ছোট অনেকগুলা ত্রিভুজের সমষ্টি, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কি যে টোটালটা থেকে একটি আয়তক্ষেত্র পাই। তো আমরা সেখান থেকে আরো ছোট করে যদি দেখাতে পারি, যে আরো ছোট করে যদি এটাকে ডিভাইডেড করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই অংশটা ডিভাইডেড হলে আমরা সম্পূর্ণরূপে একটি আয়তক্ষেত্র পাচ্ছি, অর্থাৎ সম্পূর্ণ একটি অংশটার থেকে। তাহলে এভাবে যদি অনেক ছোট ছোট অংশ করা যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ অংশ মিলে একটি আয়তক্ষেত্র তৈরি হচ্ছে। তো আমরা এখান থেকে এভাবে দৃশ্যটা পাই যে এখান থেকে সম্পূর্ণ দৈর্ঘ্য যেটা আসছে, এখানে ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ আর হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান আমরা জানি যে বৃত্তের পরিধির অর্ধেক, দ্যাট ইজ হোয়াই হাফ অফ 2πr। তার মানে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সংজ্ঞাটা পাই হচ্ছে πr।
আবার বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল এখান থেকে পাই যে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে পরিধির ঠিক অর্ধেক, যেহেতু পরিধির অর্ধেকের গুণন ব্যাসার্ধ, তাহলে পরিধির অর্ধেক পাই আর ইন্টু আর, সেখান থেকে আমরা পাই যে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। পরবর্তীতে আমরা যদি এভাবে বৃত্তক্ষেত্রে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের কোণ যদি থিটা হয়ে থাকে, চাপের দৈর্ঘ্য যদি এস হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে বৃত্তকলার এই অংশটুকুর অর্থাৎ এ ও সি এই বৃত্তকলার ক্ষেত্রফল হবে থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার। এখন চলুন আমরা অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করি। প্রথম প্রশ্নটা বলা আছে যে একটি বৃত্তচাপ কেন্দ্রে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস যদি 126 সেন্টিমিটার হয়, তাহলে চাপের দৈর্ঘ্যটা কত? তাহলে এখানে আমাদের দেওয়া আছে যে একটি বৃত্তের আমরা বলতে পারি যে ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটির ব্যাস যদি আমরা ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হবে ও থেকে এই অর্ধেক অংশটুকু। কৌণিক মান দেওয়া আছে 30 ডিগ্রি। চাপের দৈর্ঘ্য যদি আমরা বলি এস, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই চাপের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তো মনে করি যে এখানে যেহেতু দেওয়া আছে বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এখানে বৃত্তের ব্যাস দেওয়া আছে 126 সেন্টিমিটার। দ্যাট ইজ ওয়াই আমরা বলতে পারি যে বৃত্তের ব্যাসার্ধ হবে বৃত্তের ব্যাসের অর্ধেক, তাহলে 126 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ওয়াই 63 সেন্টিমিটার। আমরা চাপের দৈর্ঘ্যটা নির্ণয় করব এস ইকুয়াল হোয়াট। আমরা একটু আগে সূত্রটা শিখেছি যে বৃত্তের কোন বৃত্তের চাপের দৈর্ঘ্যর সূত্র হচ্ছে এস ইকুয়াল পাই আর থিটা ডিভাইড বাই 180 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা মান বসাই, তাহলে পাই এর মান আমরা জানি 3.1416, দেন আর এর মান 63 এবং থিটা এর মান হচ্ছে 30 ডিগ্রি ডিভাইড বাই 180 ডিগ্রি। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আসবে 32.987 সেন্টিমিটার। এটাই অ্যান্সার, এটাই দেখাতে বলা হয়েছে। আমাদের দ্বিতীয় প্রশ্নটিতে বলা আছে যে প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিট একটি ঘোড়া কোনো মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি বলি যে এই বৃত্তাকার মাঠটি ঘোড়া অতিক্রম করে এসেছে, তাহলে বৃত্তের ব্যাস আমাদের নির্ণয় করতে বলেছে। যেহেতু আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, দ্যাট ইজ ওয়াই আমরা বলতে পারি যে বৃত্তের ব্যাস 2r এবং বৃত্তচাপের দৈর্ঘ্যটা যেহেতু এস আমরা জানি, তাহলে মনে করি বৃত্তটির ব্যাসার্ধ আর, অতএব ব্যাস বলতে পারবো 2r। ঘোড়াটি 1 মিনিটে যায় 66 মিটার, দেন 1.5 মিনিট বা 3/2 মিনিটে যায় 66 ইন্টু 3/2 ইকুয়াল, এটাকে যদি আমরা কাটাকাটি করি 2 দ্বারা যদি 66 কে ভাগ করি তাহলে 33 হয়, এবং 33 কে যদি 3 দ্বারা গুণন করি তাহলে 99 মিটার হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ 90 মিটার। আমরা জানি যে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। তো বৃত্তের পরিধি যদি 2 পাই আর হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে এই টোটাল পরিধিটাই যেহেতু এই 99 মিটার অর্থাৎ চাপের দৈর্ঘ্য বা পরিধি যেটা আমরা বলি, তাহলে 2 পাই আর ইকুয়াল 99। এখান থেকে আমাদের যেহেতু বের করতে হবে 2r এর মান, তাহলে আমরা যদি পাইটা যেহেতু এই পাশে গুণন অবস্থাতে আছে, তাহলে এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যায়। দ্যাট ইজ হয় 2r ইকুয়াল 99 ডিভাইড বাই পাই। এখানে যদি আমরা ভাগ করি তাহলে আসে 2r এর মান আসে 31.513 মিটার। এটাই দেখাতে বলেছে, এটাই অ্যান্সার। আমাদের তৃতীয় প্রশ্নটাতে বলা আছে যে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল যদি 77 বর্গমিটার হয় এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার, বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে হবে। তো প্রথমত আমরা চিত্রাকারে দেখাতে পারি যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ যদি বলি আর, তাহলে এখানে বলা আছে এই বৃত্তাংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে 77 বর্গ মিটার, এবং এখানে চাপের দৈর্ঘ্য যদি আমরা বলি যে এস, তাহলে যে কোণ উৎপন্ন করেছে এই ও বিন্দুতে উৎপন্ন কোণটাকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল 21 মিটার। তাহলে আমরা বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণকে যদি ধরি থিটা, আমরা জানি যে বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে
থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে প্রশ্ন মতে আমাদের যেহেতু এখানে বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া ছিল 77 বর্গমিটার, তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে এই থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার ইকুয়াল 77। এখান থেকে যদি আমরা শুধু থিটাটাকে রাখি তাহলে 360 ডিগ্রি এই পাশে ডিভাইডেড ছিল, ওই পাশে গেলে গুণন অবস্থাতে চলে যায়, এবং পাই আর স্কোয়ার যেহেতু এই পাশে গুণন অবস্থাতে ছিল এই পাশে যাওয়ার ফলে ডিভাইডেড হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি এখানে মানগুলো বসায় দিই যে আর এর মান, পায়ের মান 3.1416 এবং আর এর মান 21, মান বসালে থিটা এর মান আসে 20.008 ডিগ্রি। এটাই দেখাতে বলেছে, এটাই অ্যান্সার। চতুর্থ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে হবে। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল 14 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল 75 ডিগ্রি। আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। এটা ঠিক আগের প্রশ্নটার একটু ব্যতিক্রম, অর্থাৎ আগের অংশটাতে বলা ছিল থিটা এর মান, ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে, থিটা এর মানটা বের করতে হয়েছে। এই অংশটাতে থিটা এর মান দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফলের মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে যদি আমরা থিটা এর মান সহ অন্যান্য মান বসাই, থিটা এর মান বলা আছে 75 ডিগ্রি, পাই এবং আর এর মান হচ্ছে 14, তাহলে এখানে পায়ের মান যদি আমরা 3.1416 দিয়ে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে উত্তরটা আসবে 128.282 সেন্টিমিটার, দুঃখিত বর্গ সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফল বলেছে তাহলে এখানে হবে 122.282 বর্গ সেন্টিমিটার। আমাদের পঞ্চম প্রশ্নটাতে বলা আছে যে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাহিরের পরিধি যদি 44 মিটার বড় হয় রাস্তাটির চওড়া নির্ণয় করতে হবে। আমরা আগে এখান থেকে একটি যদি রাস্তাটার বাহিরের ব্যাসার্ধ ধরি আর মিটার, ভিতরের ব্যাসার্ধ স্মল আর মিটার, তাহলে রাস্তাটির চওড়া আর মাইনাস আর মিটার, তাহলে রাস্তাটির বাহিরের পরিধি 2 পাই আর। আমরা জানি যে বাইরের রাস্তার বাইরের পরিধিটা হবে 2 পাই আর, দেন ভিতরের পরিধি হবে 2 পাই স্মল আর। প্রশ্ন মতে আমাদের বলেছে যে বাইরের পরিধি থেকে যদি ভিতরের পরিধিটা বিয়োগ করি, অর্থাৎ ক্যাপিটাল 2 পাই ক্যাপিটাল আর মাইনাস 2 পাই স্মল আর ইকুয়াল হবে 44। তাহলে এখান থেকে আমরা যদি 2 পাই কমন নিই তাহলে আর মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়াল 44। দ্যাট ইজ ওয়াই যদি আমরা 2 পাই এই পাশে গুণন অবস্থাতে ছিল এই পাশে ভাগ হয়ে যায় তাহলে আর মাইনাস আর এর মান আসে 44 ডিভাইড বাই 2 পাই, সেখান থেকে আমরা মান পাই 7.0028 মিটার। একটি 6 নম্বর প্রশ্ন বলা আছে যে একটি বৃত্তাকার পার্কের ব্যাস দেওয়া আছে 26 মিটার, পার্কটিকে বেষ্টন করে বাহিরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা এখানে চিত্রাকারে দেখতে পাই যে একটি চিত্রে বৃত্তাকার পার্কের ব্যাস যেহেতু দেওয়া আছে 26 মিটার, তাহলে আমরা বলতে পারি যে ব্যাসার্ধ হচ্ছে 13 মিটার। তাহলে এর বাইরে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, রাস্তা সহ তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে রাস্তা সহ দৈর্ঘ্যটা হবে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হবে 13 প্লাস 2, দ্যাট ইজ ওয়াই 15 মিটার। তাহলে আমরা এখানে দেওয়া আছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার, বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ তাহলে হবে 26 ডিভাইড বাই 2, দ্যাট ইজ ওয়াই 13 মিটার। পথ সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হবে ক্যাপিটাল আর দিয়ে, যদি আমরা প্রকাশ করি যে পথ সহ বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, দ্যাট ইজ ওয়াই 13 প্লাস 2 ইকুয়াল 15 মিটার। তাহলে আমরা জানি যে বৃত্তাকার পথের ক্ষেত্রফল, বৃত্তাকার অংশের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, যেহেতু পার্কটি আমরা বলেছি যে রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে পথ সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল হবে পাই ক্যাপিটাল আর স্কয়ার।
পথ ছাড়া বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল হবে, অর্থাৎ পথ ছাড়া যে অংশটুকু আছে 13 যদি ধরি, তাহলে সেটাকে যদি স্মল আর ধরা হয় তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে পথটির ক্ষেত্রফল হবে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার। এখান থেকে যদি আমরা পাই কমন নিই তাহলে আসে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। মান বসানোর ফলে এখান থেকে আমরা পাই 3.1416 ইন্টু 56, এর মান আসে 175.9296 বর্গমিটার। আমাদের সপ্তম প্রশ্নটাতে বলা আছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস দেওয়া আছে 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস দেওয়া আছে 35 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে প্রথমতই বলা আছে যে দুইটি চাকার ব্যাস দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের দুইটি চাকার পরিধিটা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে দুইটি চাকা কোন চাকা কতবার ঘুরেছে, সেখান থেকে আমরা মাইনাস করে দেখা যাবে যে কোন চাকাটি বেশিবার ঘুরেছে আমরা এটা বের করতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে দুইটি চাকা, একটি চাকার ব্যাস 28 সেন্টিমিটার আর একটি চাকার ব্যাস 35 সেন্টিমিটার যদি হয় তাহলে দেওয়া আছে গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, ব্যাসার্ধ হবে 28 ডিভাইড বাই 2 14 সেন্টিমিটার। আবার সামনের চাকার পরিধি তাহলে হবে 2 পাই আর 1। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি আর 1 14, এর মানটা বসালে আসবে 87.9648। ঠিক তেমনি ভাবে পিছনের চাকার ব্যাস দেওয়া আছে 35 সেন্টিমিটার, তাহলে পিছনের চাকার ব্যাসার্ধ হবে 35 ডিভাইড বাই 2 ইকুয়াল 17.5 সেন্টিমিটার। সেখান থেকে আমরা যদি বলি যে গাড়ির পিছনের চাকার পরিধি আসবে 2 পাই আর 2 এর মান হচ্ছে 17.5, এই মানটা বসালে ক্যালকুলেশন করলে আসবে 109.956। তাহলে আমরা জানি যে 88 মিটার পথ অতিক্রম করেছে, কিন্তু চাকার পরিধি দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে আমাদেরকে মিটারটাকে আগে সেন্টিমিটারে নিতে হবে। তাহলে আমরা জানি যে 1 মিটার সমান যেহেতু 100 সেন্টিমিটার, দ্যাট ইজ ওয়াই 88 মিটার ইকুয়াল হবে 88 ইন্টু 100, দ্যাট ইজ ওয়াই 8800 সেন্টিমিটার। যেহেতু এতটুকু পথ অতিক্রম করেছে তাহলে সামনের চাকা ঘুরবে, তার দূরত্ব টোটাল দূরত্বটা 8800 সেন্টিমিটার ডিভাইডেড বাই চাকাটির পরিধি ছিল 87.9648। এখান থেকে আমরা পাই 100 বার, যেহেতু বলেছে পূর্ণ সংখ্যক বার যার কারণে আমরা দশমিক অংশটা নিইনি। পিছনের চাকাটি ঘুরবে দূরত্ব ডিভাইড বাই পরিধি, তাহলে পিছনের চাকার ক্ষেত্রেও দূরত্বটা তো একই ছিল, সেম 8800 ডিভাইড বাই 109.956। এখান থেকে পূর্ণ সংখ্যক বার আসে 80, যদিও দশমিক আসে সেখানেও আমরা পূর্ণ সংখ্যক বার বলেছে জন্য দশমিকটা নিইনি। তাহলে দেখা যাচ্ছে যে সামনের চাকা 100 বার ঘুরে 100 টাইম ঘুরেছে, পিছনের চাকা 80 টাইমস, তাহলে বেশি ঘুরেছে 100 মাইনাস 80 ইকুয়াল 20 বার। আমাদের অষ্টম প্রশ্নটাতে বলা আছে যে একটি বৃত্তের পরিধি যদি 220 মিটার এবং ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে বৃত্তের পরিধিটা দেওয়া আছে, আমরা যদি মনে করি যে এবিসিডি বৃত্তের পরিধিটা দেওয়া আছে 220 মিটার, তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের কেন্দ্র যদি ও হয়ে থাকে তাহলে ও এ ইকুয়াল ও বি ইকুয়াল ও সি ইকুয়াল ও ডি সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যেহেতু আর। তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে যে এই বর্গক্ষেত্রের বাহু যদি আমরা ধরে রাখি এ, তাহলে এ বাহুটা নির্ণয় করতে হবে। তো প্রথমত এবিসিডি বৃত্তের ব্যাসার্ধ ও এ ও বি ও সি ও ডি ইকুয়াল আর ধরে নিই, তাহলে প্রশ্ন মতে বৃত্তের পরিধি 2 পাই আর ইকুয়াল 220। সেখান থেকে আমরা আর এর মান পাই 2 পাই দ্বারা যদি ভাগ করি তাহলে আর এর মান দুঃখিত, এখানে আমরা যেহেতু ব্যাস দরকার এসি এর মান দরকার, সেখান থেকে আমরা আর এর মানটা নির্ণয় করতে পারবো, অর্থাৎ যেহেতু ব্যাসটা নির্ণয় করতে পারি তাহলে সেটা হবে কর্ণ, যেহেতু বর্গক্ষেত্রের কর্ণ হবে, সেখান থেকে আমরা সহজেই এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে 2 আর ইকুয়াল হবে 220 ডিভাইড বাই পাই ইকুয়াল 70.028। সেক্ষেত্রে বৃত্তের ব্যাস 2 আর অর্থাৎ এসি ইকুয়াল 70.028
যেহেতু এসি এর মান দেওয়া আছে, আমরা যদি মনে করি যে বর্গক্ষেত্রের এক বাহু সমান এ, আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2a, তাহলে বৃত্তের ব্যাস ইকুয়াল হবে বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ √2a ইকুয়াল হবে বৃত্তের ব্যাস যেহেতু 70.028, সেখান থেকে আমরা পাই √2a ইকুয়াল 70.028। সেখান থেকে আমরা √2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে a এর মান আসবে 70.028 ডিভাইড বাই √2, তাহলে a এর মান আসে, এখানে ক্যালকুলেশন করলে আসবে 49.517 মিটার। এটাই অ্যান্সার, এটাই দেখাতে বলা হয়েছে। আমাদের 9 নং প্রশ্নে বলা আছে যে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার যদি সমান হয় তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। তো প্রথমত আমরা বলতে পারি যে এই বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়ে থাকে এবং একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a হয়ে থাকে তাহলে এই দুইটি অংশের পরিধি অর্থাৎ এটার পরিধি এটার পরিসীমার সমান, সেক্ষেত্রে আমরা তাদের অনুপাতটা নির্ণয় করতে হবে। প্রথমত মনে করি যে বৃত্তের ব্যাসার্ধ r, তাহলে বৃত্তের পরিধি 2πr। আবার সমবাহু ত্রিভুজের এক বাহু যদি a হয়ে থাকে তাহলে আমরা জানি যে পরিসীমা হবে 3a, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা 3a। প্রশ্ন মতে এই 3a ইকুয়াল 2πr, তাহলে আমরা বলতে পারি 3a ইকুয়াল 2πr, দ্যাট ইজ ওয়াই a ইকুয়াল 2πr ডিভাইড বাই 3। আবার আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় πr² দ্বারা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে √3 ডিভাইড বাই 4a²। তাহলে এই দুইটিরও যদি অনুপাত নির্ণয় করি যে বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল ছিল πr² অনুপাত অফ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ছিল √3 ডিভাইড বাই 4a²। সেক্ষেত্রে আমরা যদি a এর পরিবর্তে এই মানটা বসায় দিই যে a ইকুয়াল 2πr ডিভাইড বাই 3, তাহলে মানটা আসে এরকম। এটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে স্কোয়ার করলে 2কে স্কোয়ার করলে 4, পাইকে স্কোয়ার করলে π² এবং rকে স্কোয়ার করলে r², 3কে স্কোয়ার করলে 3 × 3, তাহলে এখান থেকে 4 এবং নিচে 4 আছে, ডিভাইডেড ভাগ যাচ্ছে। আবার এই পাশে যেহেতু r² আছে, অনুপাতের বাইরে আছে r², তাহলে উভয় পক্ষকে যদি আমরা r² দ্বারা গুণন করি তাহলে r² বাদ যাচ্ছে। আবার উভয় পক্ষকে যদি পাই দ্বারা ভাগ করি তাহলে এখানকার পাই এবং এখানে π² থেকে পাইটা বাদ যাচ্ছে, সেক্ষেত্রে মানটা আসছে 1:, এখানে যদি আবার √3 দ্বারা যদি 3কে কাটি, দুঃখিত √3 আছে, 3কে যদি ভাঙাই তাহলে সেক্ষেত্রে পাওয়া যায় √3 × √3 × 3, তাহলে এখান থেকে √3 এবং √3 যদি বাদ হয়ে যায় তাহলে আসে 1:π ডিভাইড বাই √3 যদি আমরা উভয় পক্ষকে 3√3 দ্বারা গুণন করি তাহলে 1 এর সাথে 3√3 দ্বারা গুণন করলে আসবে 3√3 পাই এর সাথে এটা গুণন করলে উপরেও যান নিচেও তাই, যার কারণে ডিভাইডেড হয়ে শুধু পাই থাকতেছে। তাহলে এখানকার থেকে আমরা বলতে পারি যে অনুপাত আসবে 3√3 অনুপাত অফ পাই। আমাদের 10 নং প্রশ্নে 4টি প্রশ্ন দেওয়া আছে, একটু ব্যতিক্রম ধরনের প্রশ্ন, যে বলা আছে যে নিচের চিত্রগুলোর গাঢ় চিহ্নিত অংশগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ সম্পূর্ণ অংশটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। আমরা এখানে যদি আমরা চিত্রটাকে এভাবে নিই যে প্রথম চিত্রের ক্ষেত্রে দেওয়া আছে এক বাহু, উপরের বাহু 9 সেন্টিমিটার, পাশের বাহু 10 সেন্টিমিটার অর্থাৎ অতিভুজের মতো যে অংশটা, এবং আরেকটা বাহু দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে এখানে বিষমবাহু ত্রিভুজ অংশটা আছে। তো প্রথমত আমরা যদি এই 9 সেন্টিমিটারের ব্যাসের যদি বৃত্তটাকে আলাদা করে নিই অর্ধবৃত্তটাকে, তাহলে এখানে দেখা যাচ্ছে একটি ত্রিভুজ তৈরি হচ্ছে এবং এখানে একটি অর্ধবৃত্ত। সেক্ষেত্রে আমরা বলতে পারি অর্ধবৃত্তাকার অংশের ব্যাস যেহেতু 9 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 9 ডিভাইড বাই 2 4.5 সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হবে হাফ অফ πr²। তাহলে হাফ অফ πr², এখানে যদি r এর মানটা দিই 4.5², সেক্ষেত্রে মানটা আসে 31.8087 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল পেয়েছি। এখন এই ত্রিভুজাকার অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে যেহেতু ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, তার এর অর্থটা এখানে আমরা বুঝতেই পারতেছি যে এটি একটি বিষমবাহু ত্রিভুজ এবং
যেহেতু 8 এবং 9 কে স্কোয়ার করে যোগ করলে 100 হয় না, অর্থাৎ 10 স্কোয়ার সমান হয় না, যার কারণে আমরা বলতে পারতেছি না যে এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি আমাদের সূত্র নির্ণয় করা, ক্ষেত্রফল নির্ণয় করার একটি সূত্র আছে, s ইন্টু এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। সেই সূত্র দিয়ে যেহেতু করতে হবে, তাহলে আমরা এখান থেকে অর্ধ পরিসীমাটা নির্ণয় করতে পারি, যে অর্ধ পরিসীমা হবে s ইকুয়াল 8 প্লাস 9 প্লাস 10, অর্থাৎ 8, 9 এবং 10 এর যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আসে 8 এবং 9 প্লাস করলে 17 প্লাস 10 27, 27 কে 2 দ্বারা ডিভাইড করলে 13.5 আসে। তাহলে আমরা জানি যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে আমরা এখানে যদি মান বসাই যে এস এর মান 13.5, দেন এই এর মান 8, এভাবে যদি মানগুলো বসায় দিই, তাহলে সেক্ষেত্রে বিয়োগ করলে আসবে 13.5 থেকে 8 বিয়োগ করলে 5.5, এখান থেকে 9 বিয়োগ করলে 4.5, 10 বিয়োগ করলে 3.5। তাহলে এই সমস্তটা অংশ ক্যালকুলেশন করলে, অর্থাৎ গুণন করলে আসবে 1169.4375, যেটাকে রুট ওভার করলে আসবে 34.197। যেহেতু ত্রিভুজ অংশের ক্ষেত্রফল এটা এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছিলাম এটা, তাহলে এই সম্পূর্ণ অংশটার ক্ষেত্রফল হবে এই দুইটির সমষ্টি করলে আসবে 66.0057 বর্গ সেন্টিমিটার। এটাই উত্তর, এটাই দেখাতে বলা হয়েছে। আমাদের দ্বিতীয় চিত্রে বলা আছে যে এই সম্পূর্ণ অংশটুকুর ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে বলা আছে যে একটি বাহু, নিচের বাহুটি 4 সেন্টিমিটার বা উপর বাহুটি 4 সেন্টিমিটার। তার মানে আমরা এখানে বলতে পারি যে এই অংশটা একটি বর্গক্ষেত্র, যেহেতু তার দৈর্ঘ্য এবং প্রস্থটা একই সমান। তাহলে দ্বিতীয় চিত্রের এই অংশটার ক্ষেত্রে যদি আমরা আবার এই অর্ধবৃত্তাকার অংশটুকু, যেহেতু ব্যাস 4 সেন্টিমিটার, তাহলে সেক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারি ব্যাসার্ধ ইকুয়াল হবে 4 ডিভাইড বাই 2 ইকুয়াল 2 সেন্টিমিটার। তাহলে ঠিক আগেরটার মতো করে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে হাফ অফ পাই আর স্কোয়ার। সেহেতু হাফ অফ পাই আর স্কোয়ার, এখানে যদি আর এর মান আমরা 2 বসাই, তাহলে এখান থেকে মান আসে 6.2832 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখানে বর্গাকার অংশের নিচের যে অংশটা, সেটার প্রত্যেক বাহু বলা আছে 4 সেন্টিমিটার। যেহেতু বর্গাকার অংশের একটি বাহু 4 সেন্টিমিটার, আমরা জানি বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে এক বাহু স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার করলে আসবে এখানে 16 বর্গ সেন্টিমিটার। তাহলে 16 বর্গ সেন্টিমিটার এবং আগের যে মানটা ছিল সেটা যদি আমরা যোগ করি, তাহলে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল পাবো। সেক্ষেত্রে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল হবে 6.2832 প্লাস 16, দ্যাট ইজ হয় আসবে 22.2832 বর্গ সেন্টিমিটার। আমাদের তৃতীয় চিত্রে বলা আছে যে নিচের এই অংশটুকু 12 সেন্টিমিটার এবং এই অংশটুকু বলা আছে প্রস্থটা বলা আছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে এটাকে যদি আমরা আলাদা করে নিয়ে আসি, তাহলে এটি একটি আয়তক্ষেত্র হয়। যেহেতু আয়তক্ষেত্র, তাহলে এই অংশটা ব্যাসটা 12 সেন্টিমিটার বলা আছে, সেক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে এবং এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা যদি আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাদ দিই, তাহলে আমরা পাবো যে ঘন অংশটুকুর ক্ষেত্রফল। সেক্ষেত্রে অর্ধবৃত্তাকার অংশের যেহেতু ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার, আমরা বলতে পারি ব্যাসার্ধ 12 ডিভাইড বাই 2 6 সেন্টিমিটার। তাহলে একইভাবে বৃত্তের ক্ষেত্রফল যেহেতু পাই আর স্কোয়ার, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ অফ পাই আর স্কোয়ার। এখানে আর এর মান যদি আমরা 6 বসাই, তাহলে সেক্ষেত্রে মান আসে 56.5488 বর্গ সেন্টিমিটার। আবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার। যদি এটা হয়ে থাকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে 12 ইন্টু 10 বর্গ সেন্টিমিটার, দ্যাট ইজ বাই 120 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এই ঘন অংশটুকুর, অর্থাৎ উপরের যে অংশটুকু ছিল সেই অংশটুকুর ক্ষেত্রফলটা হবে এই টোটাল ক্ষেত্রফল থেকে এই অংশটুকুর ক্ষেত্রফল বিয়োগ, অর্থাৎ 120 আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস অর্ধবৃত্তাকার অংশের ক্ষেত্রফল, বিয়োগ করলে আসবে 120.56
120 মাইনাস 56.5488, এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে উত্তরটা আসে এরকম 63.4512। এই অংশটুকুই এটার ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার হবে, অর্থাৎ এই অর্ধেক অংশ যেটা অংশটা আমরা বাইরে নিয়ে এসেছি সেটা ছাড়া। চতুর্থ এবং শেষ প্রশ্নটাতে বলা আছে যে একটি বৃত্তাকার বর্গক্ষেত্রের মাঝ বরাবর একটি বৃত্ত দেওয়া আছে, সেই অংশটার অর্থাৎ অনধিকৃত অর্থাৎ বাহিরের যে অংশটা সবুজ আছে এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানেও যেহেতু বৃত্তাকার অংশের ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার, যেহেতু এখানকার বর্গাকার ক্ষেত্রকে একেবারে টাচ করছে লাস্ট পয়েন্টে, তাহলে আমরা বলতে পারি যে এই লাস্ট পয়েন্টে যেহেতু টাচ করেছে, স্পর্শ করেছে, তাহলে এটার ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার। এর অর্থটা হচ্ছে ব্যাসার্ধ হবে 12/2 = 6 সেন্টিমিটার। আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তার এর অর্থ এই সম্পূর্ণ সাদা অংশটুকু বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে পাই × 6 স্কয়ার, যেখান থেকে মানটা আসে 113.0976 বর্গ সেন্টিমিটার। এটি যেহেতু একটি বর্গাকার ক্ষেত্র, তার মানে বর্গাকার ক্ষেত্রের এক বাহু দেওয়া আছে 12 সেন্টিমিটার, তার মানে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 12 স্কয়ার 144 বর্গ সেন্টিমিটার। যদি 144 বর্গ সেন্টিমিটার হয়ে থাকে তাহলে এই সম্পূর্ণ অংশটার থেকে যদি আমরা বাদ দিই বৃত্তাকার অংশটুকু, অর্থাৎ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ বৃত্তাকার অংশের ক্ষেত্রফল, তাহলে আমরা পাবো গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল। সেক্ষেত্রে এটা আসে 144 মাইনাস 113.0976 বিয়োগ করলে, অর্থাৎ এখানে মাইনাস করলে আসে, ক্যালকুলেশন করলে 30.9024 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে অনধিকৃত অংশ, অর্থাৎ এই যে বৃত্তাকার গাঢ় অংশটুকু আছে, বৃত্তের বাইরে যে গাঢ় অংশটুকু আছে তার ক্ষেত্রফল হচ্ছে এইটা। এটার মাধ্যমে শেষ হয়ে গেল অনুশীলনীর প্রশ্নগুলো। আমরা একটি প্র্যাকটিসের জন্য অঙ্ক দিয়ে রাখবো, যদি তোমরা সম্ভব হয় এই অঙ্কটি করে একটি ছবি তুলে কমেন্টস বক্সে কমেন্টস করো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। খুব দ্রুতই আমরা 16.4 ভিডিও নিয়ে আসব। তো আমাদের একটি প্রশ্ন বলা আছে যে যদি এখানে বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হয় এবং বৃত্তের কৌণিক মান অর্থাৎ বৃত্তাংশের কৌণিক মান যদি 54 ডিগ্রি হয়ে থাকে, তাহলে বৃত্তের পরিধিটা নির্ণয় করতে হবে এবং বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যদি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ অংশটুকু দেখো তাহলে ইনশাআল্লাহ এই ভিডিওর এই অংশটুকুর এই প্রশ্নটির উত্তরটা তৈরি করতে পারবা। বেস্ট অফ লাক। আজকের ক্লাস শেষ করব স্যার আবুল ফজল স্যারের একটি উক্তি দ্বারা। তিনি বলেছেন, অন্যের কল্যাণের জন্য আমরা যে কাজ করি সেটাই মহৎ কর্ম। আমি আবার বলছি, অন্যের কল্যাণের জন্য আমরা যে কাজ করি সেটাই মহৎ কর্ম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।